আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা ঘরে আছো। তাহলে আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ থেকে নবম দশম শ্রেণীর জন্য, নবম দশম শ্রেণী অথবা যারা এসএসসি পরীক্ষা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমরা আজকে একটি পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, আমরা আজকে কি করব, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট একটা সহজ, সবচেয়ে সহজ, গুড বেটার বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে সহজ। কেমন যে এটা কেন সহজ, আমরা ক্লাস 3, 4, 5, 6, 7, 8 এবং 9, 10 আমরা মানে যখন থেকে পড়া শুরু করেছি তখন থেকেই এর সাথে পরিচয়, যার কারণে আমরা একটা অনেক সহজ আজকে বেছে নিয়েছি। তাহলে সব ভাষা বলছে, সব ভাষায় লিঙ্গভেদ বলছে, লিঙ্গভেদের শব্দভেদ আছে, বাংলা ভাষায়ও আছে লিঙ্গভেদে শব্দভেদ, অর্থাৎ লিঙ্গের আলাদা আলাদা পরিচয়। বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ আছে। তাহলে পদ প্রধানত কত প্রকার? পদ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অব্যয় পদ, আর একটা হচ্ছে সব্যয় পদ। পদ প্রধানত দুই প্রকার। পদ সাধারণত বা মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, 5 প্রকারের পদ। এখন এখানে বলছে বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়। তাহলে বিশেষ্য পদ আমরা এখানে বলতেছি যে একটা পদের লিঙ্গান্তর হয়। আমরা মনে রাখবো যে বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে শুধু একটি পদের লিঙ্গান্তর হয়। কয়টি পদের? একটি পদের শুধু বিশেষ্য পদ অথবা শুধু নাম পদের হয়। কিন্তু সংস্কৃত বা তৎসম ব্যাকরণ অনুসারে দুটি পদের লিঙ্গান্তর হয়। কয়টি পদের লিঙ্গান্তর হয়? দুইটি। একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। তাহলে সংস্কৃত ব্যাকরণ অনুসারে কয়টি পদের লিঙ্গান্তর হয়? সংস্কৃত ব্যাকরণ অনুসারে দুটি পদের লিঙ্গান্তর হয়। বাংলা ব্যাকরণ অনুসারে কয়টি পদের লিঙ্গান্তর হয়? শুধু একটি পদের লিঙ্গান্তর হয়। সেটা কোনটা? সেটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হই। যেমন সুন্দর বালক, সুন্দর, সুন্দর বালক, সুন্দর বালক, এটা বাংলা ব্যাকরণ অনুসারে হবে সুন্দর বালিকা। তাহলে বালকের পরিবর্তে আমরা কি লিখি? বালিকা লিখি। সরি, বালকের পরিবর্তে আমরা কি লিখি? বালিকা লিখি। তাহলে সুন্দর বালক, সুন্দর বালিকা, এটা কোন ব্যাকরণ অনুসারে? এটা হচ্ছে বাংলা ব্যাকরণ অনুসারে। বাংলা ব্যাকরণ অনুসারে এটা হয়, কিন্তু সংস্কৃত বা তৎসম ব্যাকরণ অনুসারে কি হয়? এটা হবে সুন্দর, সুন্দর বালক, এবার হবে সুন্দরী বালিকা। তাহলে আমরা সুন্দর বালক, সুন্দর বালিকা বাংলা ব্যাকরণ অনুসারে শুধু এই বিশেষ্য একটা পদ থেকে একটা পদের লিঙ্গান্তর করেছি, কিন্তু সংস্কৃত বা তৎসম ব্যাকরণ অনুসারে সুন্দর বিশেষণ পদ, সুন্দরীয় বিশেষণ পদ, বালক বিশেষ্য পদ, বালিকা বিশেষ্য পদ। তাহলে বিশেষণ পদেরও লিঙ্গান্তর করছি, বিশেষ্য পদেরও লিঙ্গান্তর করেছি। কয়টা পদে? দুইটা পদের। কোন ব্যাকরণ অনুসারে? তৎসম বা সংস্কৃত ব্যাকরণ। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তাহলে আমরা অনেক সহজেই পাচ্ছি। তাহলে আমরা যদি আসে যে বাংলা ব্যাকরণ যদি বলে যে কয়টি পদের লিঙ্গান্তর হয়, তাহলে আমরা বলবো একটি পদের লিঙ্গান্তর হয়। যদি বলে যে সংস্কৃত ব্যাকরণ বা তৎসম ব্যাকরণ অনুসারে কয়টি পদের লিঙ্গান্তর হয়, তখন আমরা বলবো যে দুটি পদের লিঙ্গান্তর হয়। তাহলে আমরা বাংলা ব্যাকরণে একটি পদের লিঙ্গান্তর করব। বাংলা পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো দুই ভাগে বিভক্ত। পুরুষ ও স্ত্রীবাচক শব্দগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাধারণ অর্থে আর একটা হচ্ছে পতি ও পত্নী অর্থে। একটা হচ্ছে সাধারণ অর্থে আর একটা হচ্ছে পতি ও পত্নী অর্থে। আমি বোঝার সহজ উপায় জানার দিচ্ছি যে সাধারণ অর্থে আর পতি ও পত্নী অর্থে। সাধারণ অর্থে অর্থাৎ বিয়ে হবে না, যেমন ভাই ও বোন। তাহলে ভাইয়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে বোন, তাহলে ভাই বোন তো বিয়ে হয়নি। খোকা ও খুকি, তাহলে বিয়ে হয়নি।
তাহলে আমরা যেটাতে বিয়ে প্রযোজ্য নয় সেটা হচ্ছে সাধারণ অর্থে। এখন যদি বলি মা বাবা, দাদা দাদি, ফুফা ফুফি, তাহলে ফুফা ফুফু এগুলো সবগুলাই কি পতি ও পত্নী অর্থে। তাহলে আমরা বুঝতে পারছি যে সাধারণ অর্থে মানে বিয়ে প্রযোজ্য নয়, কিন্তু পতি বা পত্নী অর্থে অবশ্যই বিয়ে প্রযোজ্য হবে। পতি ও পত্নী বাচক অর্থে আরেকটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক। তাহলে পতি ও পত্নী অর্থে বলছে যেমন আব্বা আম্মা, চাচা চাচি, কাকা কাকি, জেঠা জেঠি, দাদা দাদি, মানে প্রত্যেকের বিয়ে হয়েছে। কিন্তু পুরুষ ও মেয়েবাচক বা স্ত্রী অর্থে যেমন বলছে বালক বালিকা, তাহলে কখনো বালক বালিকা বিয়ে হয়নি, যেমন ভাই ও বোন বিয়ে হয়নি। এরপর বলছে 2 নম্বর বলছে বাংলা স্ত্রী প্রত্যয় যুগে পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন হয়। তাহলে কোন কোন প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ করা যায়? তাহলে দীর্ঘই, নি, নি এবং আনি, ইনি, ন ইত্যাদি। এগুলো আমরা মনে রাখবো যে এই প্রত্যয়গুলো পুরুষবাচক শব্দের শেষে যোগ করে স্ত্রীবাচক প্রত্যয় সব সময় শব্দের পরে বসে বা শব্দের শেষে বসে। এটা আমরা 1 নম্বর বলছে ই প্রত্যয় যোগে, যেমন ব্যঙ্গম, ব্যঙ্গমী, ভাগনা, ভাগ্নে বা ভাগ্নি। 2 নম্বর নিয়ম বলছে আনি নি প্রত্যয় যোগে। কি প্রত্যয় যোগে? নি প্রত্যয় যোগে, যেমন কামার, কামারনি, জেলে, জেলেনি, কুমার, কুমারনি, ধোপা, ধোপানি, মুজুর, মুজুরানি ইত্যাদি। এগুলো নি প্রত্যয় যোগে হয়েছে। 3 নম্বর নিয়মটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ম। এই তথ্যটা আমরা অবশ্যই জেনে রাখবো যে কোন পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, তাহলে কোন পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, তাহলে ওই দীর্ঘ ইকারকে যদি আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে চাই, তাহলে ওই দীর্ঘ ইকারটাকে আমরা কি বলবো? ওই দীর্ঘ ইকারটাকে হ্রস্ব ইকারে রূপান্তর করব। আমরা আবারও মনে রাখি, কোন পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে এবং ওই দীর্ঘ ইকার শব্দটাকে যদি আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে চাই, তাহলে এই দীর্ঘ ইটাকে আমরা হ্রস্ব ইকারে রূপান্তর করব। যেমন আছে ভিখারি, ভিখারি। এই ভিখারি শব্দটাকে আমরা যদি স্ত্রীবাচক করতে হবে, তাহলে হবে ভিখারিণী। এই যে দীর্ঘ ইকারটাকে হ্রস্ব ইকারে রূপান্তর করেছি। এইরকম হচ্ছে অভিসারী, অভিসারিণী। একদম সহজ নিয়ম, এটা আমরা মনে রাখবো কারণ এই নিয়মটি অনেক গুরুত্বপূর্ণ একটা নিয়ম। 4 নম্বর বলছে আনি প্রত্যয় যুগে, যেমন ঠাকুর, ঠাকুরানী, নাপিত, নাপিতানি, মেথর, মেথরানি, অর্থাৎ আনি প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? শব্দের শেষে। তাহলে পুরুষবাচক শব্দের শেষে এই প্রত্যয়গুলো যোগ করে আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে পারি। এরপর ইনি প্রত্যয়, যেমন কাঙ্গাল, কাঙ্গালিনী, গোয়ালা, গোয়ালিনী, বাঘ, বাঘিনী ইত্যাদি হচ্ছে ইনি প্রত্যয়। উন প্রত্যয়, ঠাকুর, ঠাকুরুন, আইন প্রত্যয়, যেমন ঠাকুর, ঠাকুর আইন, এগুলো হচ্ছে আইন প্রত্যয়। প্রত্যয় শব্দের শেষে বসে করব। এরপর হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এই অধ্যায়টার মধ্যে মোস্ট একটা ইম্পর্টেন্ট অধ্যায়, বা সরি এই অধ্যায়টার মধ্যে ইম্পর্টেন্ট একটা রুলস বা নিয়ম। সেই রুলস বা নিয়মটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ বা নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ। এগুলার কোনো পুরুষবাচক রূপ নাই, যেমন সতীন। তাহলে এক লোকের 2 স্ত্রী, একে অপরের কি হবে? সতীন হবে। তাহলে কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন। সৎমা, তাহলে সৎমা তো চিনি। একই সন্তানের যদি 2টি মা থাকে, অর্থাৎ একটা নিজের মা, একটা হচ্ছে সৎমা, এটাই হচ্ছে সৎমা। এও, দায়, সদবা ইত্যাদি এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এরপর কতগুলো শব্দর আগে অর্থাৎ পুরুষবাচক শব্দের পূর্বে বসে এগুলো হয় নর এবং মর্দা ইত্যাদি যোগ করে স্ত্রীবাচক রূপান্তর করা হয়, যেমন নর, মর্দা, হুলবিরান, মুরবিরা ইত্যাদি। এগুলো আমরা মনে রাখবো। 5 নম্বর বলছে কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন হয়। এই 5 নম্বর নিয়মটি মোস্ট ইম্পর্টেন্ট। যেমন কবি হবে মহিলা কবি, যেমন হবে পুলিশ হবে মহিলা পুলিশ, ডাক্তার মহিলা ডাক্তার। অর্থাৎ পুরুষবাচক শব্দটির পূর্বে স্ত্রীবাচক শব্দটি বসবে, তারপরে আমরা স্ত্রীবাচকে রূপান্তর করতে পারবো। তাহলে কোন শব্দগুলোর পূর্বে? পুরুষবাচক শব্দের পূর্বে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচকে রূপান্তর করতে গেলে সামনে বসে, যেমন কবি মহিলা কবি, পুলিশ মহিলা পুলিশ, ডাক্তার মহিলা ডাক্তার। এরপর 6 নম্বরে বলছে কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়, যেমন বনপো, বনঝি,
বোন তো বুঝি, ও বুঝি, ঝিও বুঝি, ঠাকুরপো, ঠাকুরসি, এগুলো আমরা অবশ্যই বুঝি, একদম সহজ। এগুলো সমাজে প্রতিদিনের সাথে জড়িত, সবার সাথে জড়িত, সমাজে সকল বসবাসরত সকল লোকের সাথেই। এরপর 7 নম্বরটি হচ্ছে অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষ ও স্ত্রীবাচক বোঝায়, আলাদা আলাদা করে, যেমন মা বাবা, মা বাবা আলাদা করে, যেমন ভাই বোন, কর্তা গিন্নি, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলা আসবে। ছেলে মেয়ে, সাহেব বিবি, জামাই মেয়ে, বর কনে, এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এগুলো ছিল এতক্ষণ যতগুলো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়লাম, এগুলো সব ছিল বাংলা ভাষার। এরপর আমরা পড়ব সংস্কৃত ভাষার লিঙ্গান্তর। তৎসম পুরুষবাচক শব্দের পরে যদি সরেয়া, দীর্ঘই, আনি, নি, ইকা, পূর্ববর্তী যোগ করে আমরা এগুলো কি, এগুলো প্রত্যয়, এগুলো পূর্ববর্তী শব্দের পরে বসে আমরা কি করি, পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচকে রূপান্তর করতে পারি। 1 নম্বর নিয়ম হচ্ছে আ প্রত্যয় যোগে। কি প্রত্যয় যোগে? আ প্রত্যয় যোগ। যেমন মৃত, মৃতা, আ প্রত্যয় যোগে হয়েছে। বিবাহিত, বিবাহিতা। মাননীয়, মাননীয়া। বৃদ্ধ, বৃদ্ধা। প্রিয়, প্রিয়া। প্রথম, প্রথমা। এরপর খ নম্বরে বলছে জাতি বা শ্রেণীবাচক। বাচক অর্থে অস, অজা, কোকিল, কোকিলা, শিষ্য, শিষ্যা। শিক্ষত্রয়ী বলছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, শূদ্র, শূদ্রা ইত্যাদি। এরপর বলছে দীর্ঘই প্রত্যয় যোগে হয়, যেমন হচ্ছে নিশাচর, নিশাচরী, ভয়ঙ্কর, ভয়ঙ্করী, রজক, রজকী, কিশোর, কিশোরী, সুন্দর, সুন্দরী। এগুলো কোন প্রত্যয় যোগে? স্ত্রী দীর্ঘই প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করেছি এবং এগুলো সংস্কৃত নিয়ম অনুসারে। জাতি বা শ্রেণী অর্থে যেমন সিংহ, সিংহী, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, মানব, মানবী। এখানে আমরা আরেকটি তথ্য পাচ্ছি, কুমার, বাংলায় পড়ছি কুমার, কুমারনী, তাহলে ওটা আমরা পেশা অর্থে পেয়েছি। এখানে বলছে কুমার, কুমারী, এটা হচ্ছে জাতি অর্থে, অর্থাৎ রাজার অবিবাহিত ছেলে কুমার, রাজার অবিবাহিত মেয়ে কুমারী। আর যদি বলি কুমার পেশা অর্থে, তাহলে কুমারের স্ত্রী হবে কুমারনী পেশা অর্থে। আমরা এগুলো মনে রাখতে চেষ্টা করব। এরপর ইকা, তাহলে সংস্কৃত প্রত্যয় যদি অক থাকে, পুরুষবাচক শব্দের শেষে যদি কি থাকে, অক থাকে, তাহলে স্ত্রীবাচকে ওই অকটা কি হয়ে যায়, অক থাকলে ইকা হয়ে যায়। যেমন বালক, অগ আছে, কি হয়ে গেল, বালিকা। নায়ক, অগ আছে, নায়িকা। গায়ক, গায়িকা। সেবক, সেবিকা। অধ্যাপক, অধ্যাপিকা। অক থাকলে কি হয়, ইকা হয়। আমরা অবশ্যই ততটা মনে রাখবো যে পুরুষবাচক শব্দের শেষে সংস্কৃত প্রত্যয় যদি অক থাকে, স্ত্রীবাচকে ওই অকটা ইকা হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইকা হতে পারে না, যেমন গণক, গণক, গণকী হয়ে গেছে, ইকা হয়নি। যেমন নর্তক, নর্তকী, ইকা হতে পারেনি। চাতক, চাতকী, ইকা হতে পারেনি। এইগুলো হচ্ছে ব্যতিক্রম, আর এগুলাই আসে, আমরা এগুলো বেশি করে মনে রাখতে চেষ্টা করব। ক্ষুদ্রার্থে অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক অর্থে নয়, বৃহৎ অর্থে আর ক্ষুদ্রার্থে হয়। যেমন নাটক, এটা বাংলা, এটা স্ত্রীবাচক রূপ হচ্ছে না। ক্ষুদ্র অর্থ হচ্ছে নাটিকা, বই। যেমন পুস্তক, পুস্তক কিন্তু বাচ্চা দেয় না, যার কারণে হচ্ছে পুস্তক, পুস্তিকা। কোন অর্থে? ক্ষুদ্রার্থে। গীত, গীতিকা। আমরা অবশ্যই এটা বলবো যে অর্থের সম্প্রসারণ অর্থে এবং অর্থের সংকোচন অর্থে হয়, এগুলা লিঙ্গান্তর অর্থে আমরা বলবো না। আমরা এই কারণে এটাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করব যে ক্ষুদ্রার্থে হয়েছে। এবং পরীক্ষা উল্লেখ থাকবে নিচে কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ। ক্ষুদ্রার্থে মানে অর্থের সম্প্রসারণ এবং অর্থের সংকোচন অর্থে, বা এখানে হবে ক্ষুদ্রার্থে, তাহলে অর্থের সংকোচন অর্থে। এরপর বলছে আনি প্রত্যয় যোগে। তাহলে আনি প্রত্যয় যোগে সংস্কৃত শব্দে কিভাবে স্ত্রীবাচক করতে হয়? বলছে ইন্দ্র, ইন্দ্রাণী, মাতুল, মাতুলানী, আচার্য, আচার্যানী। এটা হচ্ছে আনি প্রত্যয় যোগে। এরপর বলছে আনি প্রত্যয় যোগে অনেক সময় অর্থের পার্থক্য ঘটে, অর্থাৎ লিঙ্গান্তের পরিবর্তন হওয়ার আগে অর্থেরও পরিবর্তন হয়। যেমন অরণ্য, অরণ্যানী, এটা বৃহৎ অর্থে হয়েছে। এর আগেই বললাম ক্ষুদ্রার্থে এবং বৃহৎ অর্থে। এর আগে পড়েছি আমরা ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে কি পড়েছি? পুস্তক, পুস্তিকা পড়েছি। এখানে অরণ্য মানে বন, অরণ্যানী। হিম, হিমানী, জমানো অর্থে। এরপর ইনি, নি যোগে মায়াবী, বলছে মায়াবী, মায়াবিনী। এই যে মায়াবী, মায়াবিনী, পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘিকার থেকে
দীর্ঘ ইকার থেকে ওই দীর্ঘ ইকারকে স্ত্রীবাচক করতে গেলে ঋষিকারে রূপান্তর করতে হয়, যেমন মায়াবী, মায়াবিনী এখানেও পেয়েছি, কুহক, কুহকিনী, যোগী। এই যে যোগী, আবার যোগী আসছে, দীর্ঘ ইকার আসছে, ঋষিকারে রূপান্তর করে করতে হবে, যেমন দুঃখী, দুঃখিনী ইত্যাদি। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, এগুলো হচ্ছে বিশেষ নিয়ম, মানে বিশেষ নিয়মে, যেমন রাজা বাদশাহ সমাজের উঁচু শ্রেণী বা বিশেষ শ্রেণী, এগুলো হচ্ছে বিশেষ নিয়মে স্ত্রীবাচক। সাধিত মানে ভাঙে করা যায়, সাধিত শব্দের অর্থ আমরা যেগুলোকে ভাঙাতে পারি, যেসব পুরুষবাচক শব্দের শেষে তা আছে। তাহলে সংস্কৃত শব্দে যদি পুরুষবাচক শব্দে তা থাকে, স্ত্রীবাচকে তা কি হয়ে যায়? তা হয়ে যায় ত্রি। তাহলে পুরুষবাচক শব্দের শেষে যদি তা থাকে, স্ত্রীবাচকে তা কি হয়ে যায়? ওই তাটা হয় ত্রি হয়ে যায়, যেমন নেতা, নেত্রী, কর্তা। এর আগে আমরা 7 নম্বর নিয়মে পড়েছিলাম, বাংলায় কর্তা হয়েছিল গিন্নি, এখানে হবে কর্তা, কর্ত্রী, শ্রোতা, শ্রোতী, ধাতা, ধাত্রী। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে। এরপর খ নম্বর নিয়ম বলছে, পুরুষবাচক শব্দের শেষে যদি অত থাকে, তাহলে স্ত্রীবাচকে অত হয়ে যায় অতি, বান থাকলে হয় বতি, মান থাকলে হয় মতি, ইয়ান থাকলে হয় ইয়সি। তাহলে পুরুষবাচক শব্দের শেষে সংস্কৃত ব্যাকরণে বা সংস্কৃত লিঙ্গান্তরে যদি পুরুষবাচক শব্দের সাথে শেষে অত থাকে, তাহলে কি হয়? অত অতি হয়ে যায়। বান থাকলে কি হয়? বতি হয়। মান থাকলে কি হয়? মতি হয়। ইয়ান থাকলে কি হয়? ইয়সি হয়। উদাহরণগুলো দেখে তাহলে আরো সহজ হয়ে যাবে, যেমন সৎ, সতী, অত আছে, অতি হয়ে গেল। মহৎ, মহতি, গুণবান, বান থাকলে কি হবে? বতি, তাহলে গুণবতী। রূপবান, রূপবতী। শ্রীমান, শ্রীমতী। বুদ্ধিমান, বুদ্ধিমতী। গরিয়ান, গরিয়সী, গরিয়ান, গরিয়সী। তাহলে ইয়ান থাকলে ইয়সী হয়। গ নম্বর বলছে কি নিয়ম? কোন কোন পুরুষবাচক শব্দের শেষে শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক, বিশেষ নিয়মে মানে সুনির্দিষ্ট একটা নিয়মে, যেমন সম্রাট, সম্রাটনী, রাজা, রানী। এই রাজা, রানী আসে, যুবক, যুবতী, শ্বশুর, শ্বশ্রু, বলছে শ্বশুর, শ্বশ্রু বা নর, নারী, বন্ধু, বান্ধবী, দেবরজা, শিক্ষক, শিক্ষয়িত্রী, স্বামী, স্ত্রী, পতি, পত্নী, সভাপতি, সভা নেত্রী। এগুলো হচ্ছে বিশেষ নিয়মে, আমরা অবশ্যই মনে রাখবো। বিদেশি, নিচের কিভাবে আসবে এটা হচ্ছে কঠিন একটু, যে নিচের কোনগুলো বিদেশি স্ত্রীবাচক শব্দ? তাহলে হবে খান, খানম, সুলতান, সুলতানা, মালেক, মালেকা, মুহতামিম, মুহতামিমা, মুহতারিম, মুহতারিমা। এগুলো হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। এইটাই যেহেতু সংস্কৃতটা আমাদের থেকে, বাংলা সংস্কৃত থেকে এসেছে, যার কারণে এটা আমরা বলছি সংস্কৃত বা না, এটা বিদেশি। এরপর বলছে নিত্য স্ত্রীবাচক বা সংস্কৃত শব্দ বা বিদেশি শব্দ, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক বিদেশি শব্দ বা তৎসম্ভার। সংস্কৃত শব্দ হচ্ছে সতীন, অর্ধাঙ্গী, উল্টা, বিধবা, অসূর্য স্পর্শ, অরক্ষণীয়, সপত্নী। এগুলো হচ্ছে এর আগে আমরা পড়েছি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ কি পড়েছি? সতীন, সদমা, এওদাই। এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ। এবার আমরা কি পড়লাম? নিত্য স্ত্রীবাচক বিদেশি বা তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে সতীন, অর্ধাঙ্গী, উল্টা, বিধবা, অসূর্য স্পর্শ, অরক্ষণীয়, সপত্নী। এগুলো হচ্ছে সংস্কৃত স্ত্রীবাচক শব্দ নিত্য, এগুলার পুরুষবাচক রূপ হয় না। বিশেষ দ্রষ্টব্য আমাদের আরো অতিরিক্ত জানতে হবে, কতগুলো শব্দ পুরুষ ও স্ত্রীবাচক দুইটাই বোঝায়। তাহলে কিছু কিছু ভাষার শব্দ আছে যেমন পুরুষ ও স্ত্রীবাচক উভয় বোঝায়, যেমন স্টুডেন্ট, ছাত্রও হতে পারে, ছাত্রীও হতে পারে। যেমন সন্তান, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যেমন শিশু, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যেমন বলছে জন, মানুষ, ছেলে মানুষও হতে পারে, মেয়ে মানুষও হতে পারে। শিক্ষিত, পুরুষ মানুষও হতে পারে, মহিলা মানুষও হতে পারে। তাহলে এগুলো হচ্ছে দুটাই বোঝাচ্ছে, কি কি? পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ দুটাই এর মধ্যে আছে। এরপর বলছে গ নম্বর, কতগুলো শব্দ শুধু পুরুষ জাতিকে বোঝায়? এর আগে আমরা পড়েছি স্ত্রীবাচক কোনো পুরুষবাচক রূপ নাই। এবার আমরা পড়ব শুধু পুরুষবাচক রূপ আছে কিন্তু স্ত্রীবাচক রূপ নাই। যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার। এই শব্দগুলো নিত্য পুরুষবাচক শব্দ, এগুলার কি নাই? এগুলোর স্ত্রীবাচক রূপ নাই। এরপর কতগুলো শব্দ শুধু স্ত্রী বোঝায়? এটাতে শুধু স্ত্রীবাচক বোঝায়, এর কোনো পুরুষবাচক রূপ নাই। সতীন, সদমা, সধবা, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ।
এবার ঘ নম্বর নিয়ম বলছে কোন শব্দ আছে একটা পুরুষবাচক শব্দের দুইটা স্ত্রীবাচক আছে। একটা পুরুষবাচক শব্দের কয়টা স্ত্রীবাচক শব্দ আছে? দুইটা স্ত্রীবাচক শব্দ আছে। যেমন ভাই ভাবি হতে পারে, ভাই বোনও হতে পারে। তাহলে ভাই ভাবিও হতে পারে, ভাই বোনও হতে পারে। যেমন দেবর ননদও হতে পারে, যাও হতে পারে। তাহলে আমরা বলবো যে নিচের কোন শব্দটির দুটি স্ত্রীবাচক রূপ আছে? তাহলে ভাই এর দুইটা রূপবাচক স্ত্রীবাচক কি কি? একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে ভাবি। তাহলে আমরা অবশ্যই এটা চিন্তা করব যে এগুলার দুইটা, যেমন বড় দাদা, বড়দি, দিদি। তাহলে এগুলা আমরা অবশ্যই বৌদি, এগুলা ভাই বলছে বড় দাদা, বৌদি, এখানে দেওয়াই আছে বৌদি বা বড় বোন, দিদি, দাদা, দিদি, বৌদি। তাহলে দাদা থেকে আমরা কি পাই? বৌদি পাই, বড় বোন বা বড় দিদি পাই বা দিদি পাই। এগুলো আমরা মনে রাখবো। ও নম্বর বলছে বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ। বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না, মানে এখানে বলছে বাংলায় দুইটা পদের লিঙ্গান্তর আমরা করব না। যেমন ছেলেটি, ছেলেটি কি হয়েছে? ছেলেটি পাগলা হয়েছে। বাক্যটি ভুল হয়েছে। কেন বাক্যটি ভুল হয়েছে? ছেলেটি পুরুষবাচক শব্দ, আবার পাগলা কোন বাচক শব্দ? পুরুষবাচক শব্দ। তাহলে একটা বাক্যে আমরা দুইটা পুরুষবাচক শব্দ বসাবো না। ছেলেটি পাগলা হয়েছে, তাহলে ছেলেটা কোন শব্দ? পুরুষবাচক শব্দ। পাগলা কোন শব্দ? পুরুষবাচক শব্দ। তাহলে আমরা কি বলবো? ছেলেটি, ছেলেটি পাগল হয়েছে। কি হয়েছে? পাগল হয়েছে, পাগল হয়েছে। তাহলে ছেলেটি পাগলা হয়েছে, তাহলে পাগল হয়েছে। কি হয়েছে? পাগল হয়েছে। তাহলে এটা বাক্য সঠিক হয়েছে। এখন যদি বলি মেয়েটি পাগলি হয়েছে, তাহলে মেয়েটি যেহেতু স্ত্রীবাচক আবার পাগলিও স্ত্রীবাচক, তাহলে মাঝেরটা আমরা বসাবো উভয় লিঙ্গ, মেয়েটি পাগল হয়েছে। কি হয়েছে? পাগল হয়েছে। তাহলে এগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করলে জানবো, এগুলো অনেক সহজ। তাহলে এখান থেকে আর কি বলছেন যে বিধেয় বিশেষণ এবং এর পরবর্তী বিশেষণ স্ত্রীবাচক হয় না। যেমন মেয়েটি পাগল হয়েছে বলেই দিলাম। আসমা ভয়ে অস্থির হয়েছে, এগুলো হবে না। কুল উপাদিত রয়েছে, এগুলো আমরা অবশ্যই দেখে নিব। তাহলে আমরা সবাই ঘরে থাকবো, সবাই সুস্থ থাকবো। ঘরে থাকলে আমরা কি থাকবো? সুস্থ থাকবো। তাহলে সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।